রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এখন পর্যন্ত ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শরিক দল এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে কারোর নাম ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, কথা বলবো তার সঙ্গে। শিউলি, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীকে কি মনোনয়নপত্র জমা দানের আগে অন্যান্য স্থান থেকে পদত্যাগ করতে হয় কিনা এ বিষয়ে আমাদের জানাবেন, আর সরকারি দলের পক্ষ থেকে কখন মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেন বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমত হচ্ছে আজকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং দ্বিতীয় যে কারণটি সেটি হলো রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার আসলে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার দিকে আগাচ্ছে মূলত। এবং আপনি জানেন আজকে যেহেতু রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং এরই মধ্যে কিছুক্ষণ আগে 11 দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদে, এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলামের নাম আমরা শুনতে পেয়েছি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে স্থায়ী কমিটির বৈঠক আছে, সেই বৈঠকের পর মূলত তাদের যে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতি পদে কার নাম আসবে সেই নামটা ঘোষণা করা হবে। তবে এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটি করেছেন মূলত, যে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাকে দলীয় পদ থেকে অথবা অন্য কোনো পদ থেকে তার পদ প্রত্যাহার করে পদত্যাগ করে তারপর কি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে কিনা, অর্থাৎ এমন কোনো শর্ত আছে কিনা। আপনাকে যদি একটু বলি যে সাংবিধানিক ধারা অনুযায়ী এরকম কোনো শর্ত নেই। সেখানে যেটা বলা আছে আসলে মূলত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়ার জন্য 48 অনুচ্ছেদে যে বিধান আছে সেটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে 35 বছর বয়স একজন প্রার্থীর থাকতে হবে, তাকে সংসদ সদস্য পদে নির্বাচন করার যোগ্যতা থাকতে হবে, এবং ইতোপূর্বে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত না হওয়ার বিষয়গুলো থাকতে হবে। অর্থাৎ সেখানে দলীয় পদ থেকে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির মহাসচিব পদে আছেন এবং তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও আছেন, অর্থাৎ এইসব পদ থেকে তাকে আগে পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে এরকম কোনো শর্ত নেই সাংবিধানিকভাবে। তবে তিনি চাইলে পদত্যাগ করে তারপর মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি আসলে এইসব পদ থেকে, অর্থাৎ তিনি দলীয় পদে যে মহাসচিব পদে আছেন সে পদ থেকে পদত্যাগ করবেন, এবং নির্দলীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক এই পদটি গ্রহণ করার জন্য তিনি সেক্ষেত্রে মন্ত্রিত্ব পদ থেকে নিজেকে অব্যাহতি নেবেন, অর্থাৎ পদত্যাগ করবেন। এই বিষয়গুলো তার পরবর্তীতে আসবে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি, সাংবিধানিক যে ধারা, সেখানে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তাকে আসলে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, তার মন্ত্রিত্ব পদ পদত্যাগ করতে হবে। তবে এবং আপনি জানেন আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং এরপর 16 তারিখ এই মনোনয়নপত্রের উপর যাচাই বাছাই করা হবে, এবং 18 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। এবং সুমনা, আপনি নিশ্চয়ই জানেন যে যদি একাধিক প্রার্থী হয় সেক্ষেত্রে 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এবং এই নির্বাচনটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেহেতু দীর্ঘ প্রায় 35 বছর পর আসলে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, যেহেতু 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। আজকে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিস্তারিত কথা বলবেন 11 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, যিনি রাজপথে সর্বোচ্চ জায়গায় পরিশ্রম করে যাচ্ছেন এবং যাকে কক্সবাজারে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জনতার এমপি জনাব হামিদুর রহমান আজাদ। ধন্যবাদ।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং নারীর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ সহ 7 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন। আজকে আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল অলি সাহেব, যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকবার রাশেদ প্রধান মুখপাত্র সহসভাপতি, তারপরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুদ্দিন ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নেজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারি, এরপরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এবং এই প্রার্থীর সমর্থক যিনি প্রার্থীকে সমর্থন করেছেন, আলামিন এমপি, ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুপা আমাদের নাজমুন নাহার নীলুপা, উনি নারী আসন সংসদ সদস্য, মার্জিয়া মমতাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নুল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, এবার হাফেজ রাশেদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য, তার সাথে আছে 11 দলের নেতৃবৃন্দ। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমনীয় পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, আর নাগরিক পার্টির আলামিন সমর্থক। আমরা ফরমে যায় ওনারা চেয়েছেন সকল তথ্য উপাত্ত সুনিপুণভাবে বিশুদ্ধভাবে আমরা লিখিতভাবে পূরণ করেছি, আজকে জমা প্রদান করেছি। তার সাথে ওনারা 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুক আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ব্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ যাচাই পর্বে তিনি ব্যালিড প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন। আমরা এই প্রত্যাশা রাখছি।
আর এই নির্বাচনটা নিয়ে অনেকেরই কিউরিওসিটি আছে। ইতিমধ্যে পুরো জাতির মধ্যে এটা একটা আলোচিত বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, মেজরিটি টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল, পরে নারী আসন যোগ হয়েছে। সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয় করার মতো সংসদ সদস্য বা উঠার বিএনপির ছিল না। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী, যার নাম আপনারা জানেন। মাহিদুর, রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংবিধানে কি রয়েছে, আইনজীবীরা কি বলছেন জানাবেন। সুমন, আপনি যেমনটাই বলছিলেন, আমাদের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ইতিমধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রী এবং তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ স্যার। আমি ওনার কাছে জানার চেষ্টা করব যে স্যার, আপনাকে স্বাগতম দীপ্ত সংবাদে। স্যার, এই যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে তার মন্ত্রিত্ব এবং দল থেকে পদত্যাগের প্রয়োজন আছে কিনা আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন। এটা লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই, মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে। কারণ হলো কোনো মন্ত্রী তো রাষ্ট্রপতি পদে যেতে পারবেন না। সুতরাং রাষ্ট্রপতি যা পদে কে অধিষ্ঠিত হবেন বা রাষ্ট্রপতি পদে যাওয়ার যে ক্রাইটেরিয়া সেটা আইনে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে 35 বছরের ঊর্ধ্বে ব্যক্তি হতে হবে এবং উনি সাউন্ড মাইন্ডের হবেন, এইটা হচ্ছে আপনার শর্ত রাষ্ট্রপতি পদের জন্য, এবং ওনার কোনো অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকবে না। এখন সেই দিক থেকে বিচার করলে বাংলাদেশের যে কোনো নাগরিক এই যে ক্রাইটেরিয়া বললাম যে আপনার উনি সাউন্ড মাইন্ডের হবেন, ওনার বয়স 35-এর উপরে হবে, ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, সেই রকম একটা ব্যক্তি যে কেউই রাষ্ট্রপতি হতে পারবেন। তবে তিনি যদি ইন দি মিন টাইম অন্য কোনো পদে থেকে থাকেন তাহলে নৈতিক অবস্থান হলো আপনার সেটা পদত্যাগ করা। তার কারণ হলো রাষ্ট্রপতি পদটি তো দেশের সর্বোচ্চ আপনার অভিভাবকের পোস্ট বা সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। সেই কারণেই আপনার রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য আপনি যে কোনো নির্বাচনেই দাঁড়াতে গেলে অন্য নির্বাচনের অন্য যে সকল পদ আছে সেখান থেকে পদত্যাগ করতে হবে। আর এইখানে যেহেতু রাষ্ট্রপতি পদটি দলীয় পদের বাইরে একটি পদ হিসাবে চিহ্নিত হয়, সেই কারণেই আপনার রাষ্ট্রপতিকে মন্ত্রিত্বের পদত্যাগের পাশাপাশি তার যে দলীয় অবস্থান সেখান থেকেও পদত্যাগ করতে হয়। কারণ এই পদের নিরপেক্ষতার কারণেই এটা করা দরকার হয়। সেটা আমরা যতদূর জেনেছি যে বিএনপির যিনি নমিনি তিনি মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন, ঠিকই আছে, আইন অনুসারে তাই করার কথা, এবং একই সঙ্গে তিনি তার দলীয় পদ ছেড়েছেন, কারণ রাষ্ট্রপতিকে একটা নিরপেক্ষ ব্যক্তি হিসাবে দায়িত্ব নিতে হবে। স্যার, আমরা আরেকটা বিতর্ক দেখছি এর মধ্যে, যে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী যেটিকে জামাতে ইসলামী আপত্তি জানিয়েছে। তো আমি আপনার মতামত এই সম্পর্কে জানতে চাবো। দেখেন, এই ব্যাপারে আইন খুব স্পষ্ট। আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত একটি আইন আছে 1991 সালের। সেই আইন অনুসারে জাতীয় সংসদে সদস্যরা তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকবেন। সেই রাষ্ট্রপতি নির্বাচনটি হবে ওপেন ব্যালটে, অর্থাৎ অন্যরা দেখতে পাবেন বা সবাই দেখতে পাবে যে কে কাকে ভোট দিয়েছেন। এখন এটার সঙ্গে আপনি যুক্ত করবেন আর্টিকেল বা অনুচ্ছেদ 70-এর যে বাইন্ডিংস আছে, যে কোনো ব্যক্তি বা যিনি সংসদ সদস্য হয়েছেন একটা রাজনৈতিক দল থেকে, তাকে জাতীয় সংসদে ওই রাজনৈতিক দলের পক্ষেই ভোট দিতে হবে। বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটা আইনের অবস্থান, একদম স্পষ্ট অবস্থান, এটার মধ্যে কোনো ক্লারিফিকেশনের বিষয় নেই। সেই ক্ষেত্রে যখন ওপেন ব্যালট দেওয়ার সময় উনি যদি দলের বিপক্ষে কেউ ভোট দেন, যে দলেরই হোক, তাহলে তার সংসদ সদস্য পদ অনুচ্ছেদ 70 অনুসারে থাকবে না। সুতরাং এটা নিয়ে কোনো আইনগত বিতর্ক নেই। স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ ইকবাল স্যার। তিনি জানাচ্ছিলেন সংবিধানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।
জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 1994 সালের আদেশে দেশে উৎপাদিত মোট 117টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছিল। এই ওষুধগুলো বিভিন্ন সংক্রামক রোগ, পরিপাকতন্ত্র, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্নায়ুরোগ ও মানসিক স্বাস্থ্য সহ আরও অনেক কারণে ব্যবহার হয়। পরবর্তীতে ধাপে ধাপে এই তালিকা বড় হয়ে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোট ওষুধের সংখ্যা দাঁড়ায় 295টিতে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার আসার পর গত 3 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়। ওষুধের মূল্য নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স কমিটির সদস্য জানান, 90-এর দশকে ওষুধের উৎপাদন মূল্যের সঙ্গে বর্তমান সময়ের উৎপাদন ব্যয়ের অনেক পার্থক্য রয়েছে। ফলে যারা শুধুমাত্র 117টি ওষুধ তৈরি করত তারা বাজারে টিকে থাকতে পারেনি। দেখেন যে 2016 বা 17 সালের পর থেকে আর টোটালি কিন্তু কোনো প্রাইস রিভিউ হয়নি। ফলে অনেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে তারা তাদের ন্যায্য প্রাইসটা পায় না এবং তারা আসলে প্রোডাকশন করতে গিয়ে লসের সম্মুখীন হয়। কিন্তু যারা আরও বেশি প্রোডাক্ট তৈরি করে তারা ক্রস সাবসিডাইজ দিয়ে এই প্রোডাক্টগুলো কেউ তৈরি করে। এগুলো দেখেন যে 117টা ক্যাটাগরি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখন বাজারে পাবেন না। মূল্য নির্ধারণের আগে আরও আলোচনার প্রয়োজন ছিল বলে জানান তিনি। বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরোটাই বাদ গেছে। পুরোটাই বাদ গিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে হ্যাঁ, ওই জিনিসটা আবার যদি একটা রিভিউ সুযোগ থাকতো যে না হ্যাঁ এটা হয়তো ওষুধ কোম্পানি বা সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো এটাকে পুরোপুরি এটাকে চাচ্ছে না, তো সেটা একটা রিভিউ হতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই মূল্য নির্ধারণে বিদ্যমান আইন মানা হয়নি বলে জানান এই জনস্বাস্থ্য বিশ্লেষক। বিদ্যমান আইন অনুযায়ী একটা কমিটি, উপদেষ্টা কমিটি থাকে, সেই কমিটির মাধ্যমে ওষুধের মূল্য নির্ধারণের একটা প্রক্রিয়া হওয়ার কথা, যেটার সঙ্গে ডিজিডিএ জড়িত থাকে এবং সকল ওষুধের সকল অংশীজনকে, ওষুধ উৎপাদন, বিপণন ইত্যাদি সকল অংশীজনকেই ওই টাস্কফোর্সের আওতায় আনা দরকার ছিল, সেটা তারা করেনি। তবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 1994 সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতো বহাল থাকবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ। একই ইউনিয়নের পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ। তারপরও দেওয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং, বিশেষ করে গ্রামাঞ্চলে 8 থেকে 10 বার দেওয়া আসা করে বিদ্যুৎ। প্রতিদিন কমপক্ষে 7-8 বার বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ গেলে একবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আসে, কিছুক্ষণ পর আসে আবার দেখা যায় 2-1 মিনিট বাড়ি দিয়ে আবার চলে যায়। ঘন্টার পর ঘন্টায় রাইতে 5 বার 6 বার যায়। কারেন্টের তো খুব সমস্যা, মানে আমাদের দেশে বিদ্যুৎ হয় কিন্তু আমরা কারেন্ট পাই না। আমাদের অনেক দোকানদারিতে কষ্ট, ফলাফল লেখাপড়ি করতে কষ্ট। আমাদের জায়গায় বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরাই কারেন্ট পাইতে দিই। সন্ধ্যার সময় একটু কাস্টমার আসলে আমরা একটু বিক্রি করতে পারি, আমাদের একটু বেচা কেনা হয়, সেই সময় কারেন্ট থাকে না। গরমের ঠেলায় কাম করতে পারি না, কিছু না, গরমটা হয়ে গেছে। 2টা তাপ বিদ্যুৎ নির্মাণ হয়েছে কিন্তু তারপরও কোনো সুরাহা নাই। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ সংশ্লিষ্ট কেউ। বিদ্যুৎ উৎপাদনের এ জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। সরকারের হিসেবেই সারা দেশে এখন গড়ে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে। গত জুলাইয়ে এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি ভাসমান এলএনজি টার্মিনালে সমস্যার কারণে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এছাড়াও বৈশ্বিক যুদ্ধ দেশের জ্বালানি সংকটকে আরও বেকায়দায় ফেলেছে। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় চলমান বিদ্যুৎ সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও সন্ধ্যা 7টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে।
তবে এই সংকটের সমাধানের পথ সরকার পেয়েছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, জনগণের কষ্টের বিষয়ে সরকার অবগত। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। দুটো টার্মিনাল দিয়ে আমরা গ্যাস রিলিজ করি, একটা হচ্ছে সামিট টার্মিনাল আর একটা হচ্ছে এক্সেলারেট টার্মিনাল। তাহলে এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ, দ্যাট ইজ দ্য প্রবলেম। একই সঙ্গে গ্যাস বিদ্যুৎ সংকটের ফলে চলমান ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান পাঠানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খাগড়াছড়িতে 24টি গুইসাপ সহ একজন নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা গুইসাপের মধ্যে 14টি মৃত ও 10টি জীবিত। বন বিভাগ জানায়, বুধবার রাতে একটি টহল দল অভিযান চালিয়ে 5টি বস্তায় গুইসাপগুলো উদ্ধার করে। জীবিত গুইসাপগুলো উদ্ধারের পর আলুটিলার গহীন অরণ্যে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। আটক নারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘোষিত তফসিল অনুযায়ী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলটির প্রার্থীর নাম জানা যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এলডিপির সভাপতি অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীর জয় প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কারণ সংবিধানের 70 অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। সকাল 9টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিমসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশব। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নিশা দেশার মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান পাঠানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আকাশে উড়ে নীল জলরাশি দেখার স্বপ্ন পূরণ হয়নি খুলনার অক্ষর সৌভিক রায়ের। গত 1 আগস্ট কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে মৃত্যু হয় তার। ওই ঘটনার পর থেকে সৈকতে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রয়েছে। পর্যটকরা আসে এবং আনন্দের ছলে তারা নিজেকে না বুঝে তারা প্যারাসেইলিংয়ে উঠতেছে প্রতিনিয়ত। যদি আবার কক্সবাজারে প্যারাসেলিনের যারা যাত্রা শুরু করতে হয়, আমার মনে হয়
প্যারাসেলিংকে যাতে যথোপযুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর, আধুনিক ইকুইপমেন্ট নির্ভর প্যারাসেলিং করা যায় সেটা যাতে জোর দেওয়া হয়, এবং প্যারাসেলিং হবে এটা যাতে বজায় রেখে সমস্ত নিয়মকানুন যাতে বজায় রেখে প্যারাসেলিং শুরু করা যায়। দীর্ঘদিন ধরে সৈকতে প্যারাসেইলিং পরিচালনা করা হলেও ছিল না প্রশাসনের কোনো অনুমতি। উল্টো নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। দক্ষ অপারেটর ও নিরাপত্তা সরঞ্জামের পাশাপাশি ছিল না পর্যাপ্ত নজরদারি। এমন অব্যবস্থাপনার দায় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করছেন পর্যটক ও সচেতন মহল। যারা প্যারাসেলিং পরিচালনা করে তাদের নিয়ম ঠিক আছে কিনা এটা অবশ্যই প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে সে পর্যাপ্ত পরিমাণ তাদের রেস্কিউ কোনো যন্ত্রপাতি আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যে নজরদারি রেখে যদি কাজ করা হয়, আমার মনে হয় এই প্যারাসেলিং কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্যারাসেলিং পরিচালনার আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রপার চ্যানেলে আসলে অবশ্যই সুন্দর জিনিস, আর প্রপার সিকিউরিটি মেনটেন না করলে তো দুর্ঘটনা ঘটবেই। আমি মনে করি প্রপার প্রিকশন নিয়েই যে কোনো ব্যবস্থা চালু হওয়া উচিত। তথ্য বলছে গত 10 বছরে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন অন্তত 19 পর্যটক। আল্লাহ তুমি বাঁচাই দাও। আল্লাহ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এআই প্রযুক্তি নির্ভর সৃজনশীল কন্টেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড। প্রাণ আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্পাইক স্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটির উদ্বোধন হয় রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে। আয়োজকরা জানান, এআই ব্যবহার করে তরুণদের সৃজনশীল চিন্তা, গল্প বলার দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন। অক্টোবরে অনুষ্ঠিত হবে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট 10 লাখ টাকা নগদ অর্থ পুরস্কার সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এআই ভিত্তিক কন্টেন্ট নির্মাণ নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। বাগেরহাটে একটি মাছ 3,55,000 টাকায় বিক্রি হয়েছে। 22 কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটি জেলেদের জালে ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট আড়তে মাছটি বিক্রি হয়। জানা গেছে, গত 11 আগস্ট কোচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াস হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে উচ্চ মূল্যে মাছটি ক্রয় করেন মাছ ব্যবসায়ী হারুন মীর। ব্যবসায়ীরা জানান, ধাতিনা ভোলের আন্তর্জাতিক বাজারে বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মাছ উচ্চ দামে বিক্রি হয়। ওষুধ ও সার্জিক্যাল সুতা তৈরিতেও এর ব্যবহার রয়েছে বলে জানান তারা। কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে উপজেলার কোটাখালী নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে এবং বিপরীত দিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাওয়ার সময় লেগুনাটি খুটাখালী নয়াপাড়া এলাকায় বাসটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনাটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। রাঙ্গামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন হয়। সৈকত রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি। গত মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বুধবার একটি সাইবার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন আইনজীবীরা। মানববন্ধনে বক্তারা বলেন, তাকে হঠাৎ করেই তুলে নিয়ে যাওয়া হয়, অথচ তার নামে কোনো মামলা কিংবা পরোয়ানা ছিল না। চট্টগ্রামের লালদিঘি জেলা পরিষদ ভবনে অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্টে 4,38 লাখ টাকা ঘাটতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং বহিরাগত মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানায় করা মামলার এজাহারে বলা হয়, গত 9 আগস্ট নগদ অর্থ ভল্টের হিসাব মেলাতে গিয়ে 4,38,00,000 টাকার ঘাটতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে বড় নোটের বান্ডিলে ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম রাখা হতো। পরে ওই অর্থ হাটহাজারীর উত্তর বুড়িশচর এলাকার ইশরাত এগ্রো গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। চিটাগাং ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ব্রিজস্টোন 8ম CCL জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ 2026। চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের যৌথ আয়োজনে দুপুরে চিটাগাং ক্লাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের ট্রেজারার মঞ্জুরুল হক মঞ্জু। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, স্বাগতিক চিটাগাং ক্লাব লিমিটেড, চিটাগাং ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব সহ 31টি ক্লাবের 32টি টিমের হয়ে মোট 94 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে নগদ 1 লাখ টাকা সহ সর্বমোট 3 লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। আগামী 22 আগস্ট টুর্নামেন্টের সমাপনী হবে। রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে আলোচনা তৈরি হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে। এ বিষয়ে আইনজীবীরা বলছেন, যতক্ষণ সংবিধানে এই অনুচ্ছেদ যুক্ত রয়েছে ততক্ষণ বিতর্কের সুযোগ নেই। এছাড়া দলীয় পদ পদবি নিয়েও রয়েছে কিছু নিয়ম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন দুয়ারে, যেখানে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিধানে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। বিপক্ষে ভোট দিলেই তার আসন শূন্য হবে। তাই প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদানে স্বাধীনতার বিষয়টি। যতক্ষণ পর্যন্ত এই অনুচ্ছেদ রাখবেন এবং আইনের কাঠামোর মধ্যে এই ব্যাপারটা এইভাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই তর্ক করে কোনো লাভ নেই। কারণ হলো, আইনি অবস্থান হলো যে কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবেন, সেই রাজনৈতিক দলের বিপক্ষে যদি জাতীয় সংসদে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এটা একদম স্পষ্টভাবে আপনার অনুচ্ছেদ 70-এ আছে, এটার কোনো আলাদা ব্যাখ্যার দরকার নেই। এখন যতক্ষণ আপনি এই প্রক্রিয়াটা রাখছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি পলিটিক্যাল রিটোরিক টেনে লাভ নেই। আপনার যদি এই বক্তব্যটাই মনে হয় যে 70-এ কোনো সংশোধনী দরকার, সেটা পার্লামেন্টে এই সংশোধনীটা করতে হবে, তারপরেই কেবল অন্য কথাগুলো বলা যাবে। আদারওয়াইজ এই ধরনের বিতর্কগুলো অর্থহীন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য অন্যান্য পদ থেকে পদত্যাগ করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক কিনা, সেই প্রশ্নেরও উত্তর দেন এই আইনজীবী। রাষ্ট্রপতি পদটা একটা নিরপেক্ষ পদ। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে অথবা অন্য কোনো আপনার রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এইখান থেকে উনি রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচন বা করতেও পারবেন না বা নির্বাচিত হতেও পারবেন না। বাংলাদেশের আইন অনুসারে ওনার 35 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, আনসাউন্ড মাইন্ড হতে পারবেন না, অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকতে পারবে না এবং কোনো ফৌজদারি অপরাধের যে রেকর্ড বা শাস্তির রেকর্ড সেটা থাকতে পারবে না। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন এক আইনজীবী। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সময়, সুযোগ এবং দেশের স্বার্থ মিলিয়েই প্রধানমন্ত্রীর ভারত সফর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এখনও ভারত সফর চূড়ান্ত হয়নি, আর ব্রিক্স সম্মেলনেরও দেরি আছে। তবে ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর।